একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সংস্কারের ফয়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের 5 দাবির বিষয়ে মঙ্গলবার সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। ভোট পেছালে দায়ী থাকবে 2 দল, বলছে এনসিপি। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা, এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণবিধি জারি। ইসির লঙ্ঘন করলে জেল জরিমানা। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, একজন আটক। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সহ রাজধানীর 4 স্থানেও ককটেল হামলা। 3টি বাসে আগুন, একজন গ্রেফতার। এবং দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, একের পর এক গাড়িতে আগুন, নিহত 13, দগ্ধ অন্তত 24। মুম্বাই, কলকাতা সহ কয়েকটি শহরে সতর্কতা জারি। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা লোকের জোর করে চাপিয়ে দেয়া কিছু মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গেলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার জন্য। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বড়দেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আবার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তি জানতেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। বিকেলে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, জামাত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। নির্বাচন ব্যাহতের চেষ্টা বরদাস্ত করবে না জনগণ। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিয়ারের নামে কারো দলীয় স্বার্থের কোনো কিছু জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামায়াত বলছে, সংবিধান মানলে 2026 সালে নির্বাচন আয়োজন সম্ভব না, অপেক্ষা করতে হবে 5 বছর মেয়াদ পূর্তির। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে 8 ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেয়া হবে। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? না। তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন।
জামায়াত ক্ষমতায় গেলে প্রতিনিধিরা নিজ উদ্যোগে জনগণের কাছে যাবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে ঢাকা 15 আসনে জামায়াতের সমর্থকদের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। নারীদের কর্মঘণ্টার বিষয়ে সমালোচনার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পর্যাপ্ত বিবেচনা করেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের 5 কর্মঘণ্টা বাস্তবায়ন করা হবে, তবে কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করলে তাদের ভর্তুকি দেওয়া হবে। শুধু নারীদের জন্যই নয়, শিশুদের জন্য সমান অধিকারের ব্যবস্থা করবে জামায়াত। চতুর্দিকে সমালোচনার ঝড়, হায় হায় কি বলল জামাতের আমির সাহেব। এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে, বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী। বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও বলেন, জুলাই সনদ নিয়ে টানাটানিতে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামায়াত। সোমবার বিকালে এনসিপি কার্যালয়ে জাতীয় শ্রমিক শক্তির আলোচনায় শ্রমিক নেতারা বলেন, দলগুলো শ্রমজীবীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের উন্নয়নে কাজ করেনি কেউ। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা। জাতীয় শ্রমিক শক্তির এই আয়োজনে অংশ নেন এনসিপি নেতারাও। এই রাষ্ট্রের একটা শ্রমিক নেতারা বলেন, বিভিন্ন সময় দলগুলো শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের প্রকৃত উন্নয়নে কাজ করেনি কেউ। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছেন না, আমাদের এই শ্রম মন্ত্রণালয় সেটা করতে দিচ্ছে না। সুবিধাটা শ্রমিকদের পাওয়ার কথা, সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা সেখানে জেনেও তারা না জানার অভিনয় সেখানে করছেন। সভায় রাজনৈতিক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, দলগুলোর বাধায় বাস্তবায়িত হচ্ছে না সংস্কার। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপানা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে। সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্ন হবে এমন হুঁশিয়ারি দিয়ে সনদ নিয়ে টানাটানির কারণে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত। ভোট বাগবটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঐক্যমত্য কমিশনে শ্রমিকদের স্বার্থ তুলে না ধরায় ক্ষোভ জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করে সোমবার রাতে গেজেট প্রকাশ করে ইসি। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হলো ভোটের প্রচারে। এছাড়া একমঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে কুমিল্লা নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারীদের কর্মকর্তাদের কর্মশালায় তিনি আরও বলেন, অতীতের কলঙ্ক মুছতে ভালো ভোটের বিকল্প নেই। সরকার চাচ্ছে একটি ভালো নির্বাচন। নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি ভালো নির্বাচনের জন্য। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের জন্য।
তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। সোমবার এই আদেশ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। এর বিরোধিতা করে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে আন্দোলনে নামে। গত 16 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এদিকে গাজীপুরের 5টি আসনই বহাল থাকছে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে রাজধানীর মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মোহাম্মদপুরে প্রাণী সম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠান সহ 4টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আলাদা 3টি স্থানে 3টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে প্রেস সচিব বলেছেন, এটা 2006 সালের 28 অক্টোবর নয়, এটা জুলাই, চিরকালের জন্য। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। সোমবার ভোর 4:45 সিসি ক্যামেরায় দেখা যায় বাইকে চড়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দুজন ব্যক্তি। কিছুক্ষণের মধ্যে ব্যাগ থেকে ককটেল বের করে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ছুড়ে মেরে পালিয়ে যান তারা। তবে কেউ হতাহত হননি। রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 7:10 সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা 2 মোটরসাইকেল আরোহী একই কায়দায় পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটান প্রতিষ্ঠানটিতে। ভোর 5টায় গুলশানের শাহজাদপুর বাসতলায় ভিক্টর পরিবহনের একটি বাসে ও সকাল 6:30টায় মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহত না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে, কারা এসব পরিকল্পনা করছে, তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত করব ইনশাআল্লাহ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। দুর্বৃত্তরা আগুন লাগাই দিয়ে চলে গেছে। আমরা হেল্পার কাউকেই পাইনি এখানে আসার পরে। আমরা লোকমুখে শুনছি যে আগুনটা দুর্বৃত্তরা লাগাই দিয়েছে। আহত আমরা এখানে পাইনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, এটা 2006 সালের 28 অক্টোবর নয়, এটা জুলাই, চিরকালের জন্য। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 13 নভেম্বর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ঘিরে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত একজনের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি। ফলে এসব এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। নির্বাচন ঘিরে অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে, এই নিয়ে সজাগ আছে সরকার। এই অবস্থায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে সরকার। এখনো পর্যন্ত জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কোনো দলকে আলোচনায় ডাকার সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতনটুকুন করে একটা
সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার। সপ্তাহ পেরোতে না পেরোতেই মুন্সিগঞ্জের চরডুমুরিয়ায় ফের সংঘর্ষ। আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে প্রাণ গেল আরেকজনের। নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোরের কুয়াশা ভেদ করে চারপাশে উঠছে ধোঁয়া, চলছে সংঘর্ষ। এই চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সংঘর্ষের পর থেকে এলাকা ছাড়া ছিল শাহ কামাল গ্রুপের লোকজন। তবে তারা এলাকায় ফেরার খবরে সোমবার ভোরে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ মির ও ইমরান। তাদের হাসপাতালে নিলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, আর ইমরানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমার স্বামীর এমন মুদা করে দিল, আমার বুক খালি করে দিল, আমি কইজন যামু। প্রায় 5:30 6টা এই টাইমে ওরা গ্রামে অতর্কিতভাবে ঘুমন্ত মানুষের উপরে হামলা করছে। মোল্লাকান্দি ইউনিয়নে শান্তি হয়, এই অশান্তি কারা করে, প্রশাসন ওইটার খেয়াল করে। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই, যার শরীরে বুলেটের আঘাত আছে। এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীও। অভিযান করেছি আমরা, কারা জড়িত তাদেরকে শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী বেহেরকান্দি গ্রামের তুহিন দেওয়ান নিহত হন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইল উপজেলা নির্বাচন অফিসে হামলার অভিযোগ উঠেছে থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের অভিযোগ, সোমবার সকালে থানা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে 30 থেকে 40 জন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। সে সময় 2 জন স্টাফকে মারধর করে গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার। এই ঘটনায় গোপালপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রামে টার্গেট কিলিং মিশনে সক্রিয় 6টি সন্ত্রাসী গ্রুপ। হাটহাজারীতে প্রকাশ্যে প্রাইভেট কারে গুলি করে ব্যবসায়ী হত্যায় অংশ নেয় 15 জন। অভিযানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পিস্তল ও রিভলভার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এভাবেই গত 7 অক্টোবর চট্টগ্রামের হাটহাজারীর মধুনাঘাট এলাকায় হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চালকের পাশের আসনে লুটিয়ে পড়েন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিম। হত্যাকাণ্ডের পর থেকে ঘটনার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। 31 অক্টোবর রাউজানের বাগোয়ান এলাকা থেকে ল্যাংরা খোকনকে গ্রেফতার করা হয়। এরপর একে একে মারুফ, জিয়া, সাকলাইনকে আইনের আওতায় আনে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে রোববার রাত থেকে রাউজান থানাধীন চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে জেলা পুলিশের অভিযান চলে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চাইনা রাইফেল, একটি শর্টগান, 49 রাউন্ড রাইফেলের গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। 96,000 নগদ টাকা সহ 2 জনকে গ্রেফতার করা হয়। ল্যাংরা খোকন হাকিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেয়া তথ্য মতে মারুফকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এরপরে আমরা অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজনের সম্পৃক্ততার কথা জানি। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ জানায়, হাকিম হত্যাকাণ্ডে 15 জন কিলিং মিশনে অংশগ্রহণ করে। এর মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা গেলে টার্গেট কিলিং বন্ধ হবে বলছে পুলিশ। 6টা বা 7টা গ্রুপ হয়,
তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলার হিসাবে কাজ করে, তারা ভাড়াটে খুনি হিসাবে কাজ করে। টার্গেট কিলিংগুলো বন্ধে আরও উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি, সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের রাউজানে 6টি গ্রুপ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লা ট্রাক সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল 3 জনের, আহত হয়েছেন আরও 5 জন। এদিকে রাজশাহী ও ঝিনাইদহে বাস চাপায় নিহত হয়েছেন 2 জন। ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা, প্রাণ গেল নারী সহ 3 জনের। সোমবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে একটি পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা 2টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নারীসহ 3 যাত্রী, আহত হন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজশাহী শহরের চন্দ্রিমা 12 রাস্তা মোড়ে যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক সহ 5 জন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে অটোরিকশা চালক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক বাসটি ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। সম্ভবত বাসের হেল্পার চালাচ্ছিল, তো এটা কারণ দ্রুত আসছিল, এই গাড়িটাতে ধাক্কা মেরে উল্টিয়ে দিয়ে চাপে দিয়ে চলে গেছে। ওনাদের দাবি হলো এখানে স্পিড ব্রেকার দেওয়া আর কি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি। ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এছাড়া সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন বাইসাইকেল চালক। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা 24 জেলে সহ একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সকালে মোংলায় ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় 29 মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় মদিনা 6 নামে ট্রলারটি উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয়। গত 29 অক্টোবর কুতুবদিয়া উপকূল থেকে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। 13 দিন মাছ সমুদ্রে ভাসতে থাকে মদিনা 6। নিয়মিত টহলে গিয়ে ট্রলারটি শনাক্ত করে নৌবাহিনী। 24 জেলে সহ মদিনা 6কে উদ্ধার করে নেওয়া হয় সুন্দরবন সংলগ্ন মোংলা বন্দরের হিরন পয়েন্টে। পরে তাদের কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। 11তম গ্রেডের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন স্থগিত করেছেন। সোমবার রাত 10:30টার দিকে ছেড়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। তবে আলোচনার পর স্কুলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার সকাল থেকে 3 দফা দাবিতে স্লোগানে মুখর পুরো প্রাঙ্গণ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিভিন্ন স্কুলের শিক্ষকরাও যোগ দেন কর্মসূচিতে। এই বৈষম্য মেনে নেয়ার মতো না, এই প্রশাসন আমরা মেনে নেব না। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না, সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। 11তম গ্রেডের আশ্বাস পেয়ে রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অবস্থান কর্মসূচিও প্রত্যাহার করেন। তবে আলোচনার পর স্কুলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। প্রশাসনের কাজে সহযোগিতা করে আপাতত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা বাইরে যাচ্ছি। এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকেরা। তাদের অভিযোগ, আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বর নয়, আগামী অর্থ বছর থেকে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার দাবি জানিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। না হলে ক্ষতির মুখে পড়বে এই খাতে জড়িত 20 লাখ লোক। শুল্ক হার কমানোর পাশাপাশি শর্ত শিথিল করারও দাবি তাদের। কর ফাঁকি রোধ ও অপরাধ দমনে 16 ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা NEIR। এতে বিটিআরসিতে নিবন্ধিত নয় এমন অবৈধ ফোন আর ব্যবহার করা যাবে না। এজন্য এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে সরকার।
বিটিআরসি ও আইসিটি বিভাগ বলছে এই ব্যবস্থা চালুর ফলে দেশে 18টি মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্বস্তি পাবে। ঠেকানো যাবে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধ, আয় বাড়বে সরকারের। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালের উদ্বোধন হবে। সোমবার বিটিআরসি মহাপরিচালকের সঙ্গে আলোচনা শেষে ব্যবসায়ীরা জানান, আগামী মাসে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতির মুখে পড়বে 20 লাখ মানুষ। এইটা যদি এইভাবে চালু করা হয় তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা তো পথে বসবই। ট্যাক্সের মাত্রাটা সহনশীল করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেখ। তা আমরা বলছি যে যেহেতু জুন জুলাইতে বাজেট, আপনি সেই পর্যন্ত এইভাবে থাকতে দেন। আমদানিতে শুল্ক হার কমানোর পাশাপাশি স্থানীয় উৎপাদকের অনুমতির শর্ত শিথিল করলে মোবাইল আমদানিও করতে চান ব্যবসায়ীরা। ডিউটির যে বিষয়টা, ট্যাক্স স্ট্রাকচার, এটা বিটিআরসির হাতে না, আমাদেরকে এনবিআর সাথে যোগাযোগ করতে হবে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। কিন্তু এখানে মূল যে ব্যারিয়ারটা, সরাসরি মাদারের অথরাইজেশন প্লাস লোকাল যে ম্যানুফ্যাকচারার আছে তার একটা এনওসি লাগবে। আমাদের এই সংস্কারটা হলো আগে লাগবে। বর্তমানে সরাসরি মোবাইল ফোন আমদানিতে শুল্ক দিতে হয় 58%, আর দেশের বাজারে একটি ফোন উৎপাদনে 20 থেকে 22% কাস্টমস শুল্ক ও ভ্যাট দিতে হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টেলিকম পলিসি প্রণয়নের পর টেলিকম আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইন পলিসিও। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেষ হায়দার চৌধুরী। এ সময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ের পরিবর্তে এআই এবং ডেটা সায়েন্স পড়ানো উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় কারিগরি এবং প্রযুক্তি বিষয়ে দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশে কত লাখ লাখ লোক পলিটিক্যাল সায়েন্স পড়ে, বাংলাদেশের লাখ লাখ লোক বিবিএ পড়ে। আমার কি এত বিবিএ দরকার আছে? আমি ওইটা না পড়িয়ে তাকে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াতাম, আমার জাপানে আমার এখন 10 লক্ষ লোক থাকতো। প্রত্যেকটা ট্রান্সফরমেটিভ জার্নি আমরা মিস করেছি। চতুর্থ শিল্প বিপ্লবের শেষ দিকে এখন নতুন জেনারেটিভ এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত যে ট্রান্সফরমেশনটা আছে, এটা যদি আমরা মিস করি তাহলে দি নেশন উইল নট ডিজার্ভ ইট। এটা আমরা এফোর্ড করতে পারবো না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফাঁকেই ঘটেছে অস্ত্র চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা। ভল্ট ভেঙে অস্ত্র গায়েব করা হলেও বিমানবন্দরের কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় শুধু সাধারণ ডায়েরি করেই দায় সেরেছে। উল্টো অস্ত্র লুটের ঘটনায় তথ্য আড়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস আর বেবিচক মেতে আছে চোর পুলিশ খেলায়। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় বিশেষ নিরাপত্তা কক্ষ সিলগালা করা হলেও কিভাবে অস্ত্র গায়েব হলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়দুল ইসলাম শুভ। ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। ওইখানে মূল্যবান গুডস যা ছিল সেগুলো না নিয়ে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে কেন হবে? তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। এখানে আগুন লাগেনি 100%। আমি আগে আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার 10 দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে উল্লেখ করা হয় 1 নম্বর ওয়্যার হাউসের স্ট্রং ভল্টের তালা ভাঙা হয়েছে। এর আগে 24 অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভল্টটি সিলগালা করা হয়। 28 অক্টোবর সকালে সেই ভল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায়। জিডি দায়েরের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভল্টে থাকা অস্ত্র বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিমান কর্তৃপক্ষ। তালা ভাঙার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়েরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি? তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন? আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিখোঁজের বিষয় উল্লেখ করেনি। অনুসন্ধান বলছে 2020 থেকে 2023 সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল ঘেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান, যেখানে ছিল একটি শটগান, কয়েকটি পিস্তল, রাইফেল এবং বুলেট। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি। তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি, প্রতিদিনই কথা হচ্ছে। তারা শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। যারা নিছে তারা কাস্টমসের লোকও জড়িত, বিমানের লোকও জড়িত।
একই রকম ভোগান্তিতে পড়েছেন আরও একটি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ইমরান আর্মস বাইতুল মোকাররমের দোতলায়, এই উত্তর সাইডে, ওইখানে আগুন লাগে নেই 100%। আমি আগেই তথ্য বলছি। আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভল্টে। 24 অক্টোবর যে ভল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই 25 অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে। অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে। আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা এবং কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রম দেওয়া হয়েছে, যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 5 ইসলামী ব্যাংক মার্জারের সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদন দিয়েছে সরকার। ব্যাংকটি পরিচালনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান করে 7 জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা সহ বিনিয়োগকারীদের স্বার্থ দেখা হবে, তবে তা যৌক্তিক ও বাজার ভিত্তিক হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আর্থিক বাজারে সবচেয়ে বড় মূলধন নিয়ে আসা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার, আর তাতে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। নতুন ব্যাংকে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা হারাবে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেটার অফ ইন্টেন্ট, LOI ও লাইসেন্স চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ অনলাইন বোর্ড সভায় তা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। মালিকানা কীভাবে হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানতকারীদের স্বাভাবিক হিসাব চলমান থাকবে। মেয়াদ পূর্ণ না হলে কোনো ডিপোজিট ভাঙার প্রয়োজন নেই বলেও পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। 5টি ব্যাংক যারা মার্জ হয়ে এই ব্যাংকের মধ্যে বিলীন হয়ে যাবে, সেই প্রসেসটার কাজ শুরু হবে। প্রথমে আমানতকারীদেরকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া হবে, তারপর মনে করেন ব্রাঞ্চ রেশনালাইজেশন একটা বিষয় আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে কি ভাবছে বাংলাদেশ ব্যাংক, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ঢালাও নয়, তবে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে বাজার ভিত্তিক। জনগণের ট্যাক্সের টাকা জনগণেরই একটা গ্রুপের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দিবে, তখন অবশ্যই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দিবে। এদিকে বড় অঙ্কের আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারের জোরপূর্বক রূপান্তর হবে না বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভারতের দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে একাধিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত 13 জন নিহতের খবরও পাওয়া গেছে। দগ্ধ হচ্ছেন অন্তত 24 জন। ভারতীয় গণমাধ্যম জানায়, সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেইটের কাছে বিকট শব্দে গাড়ি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আশেপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। ভারত থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টার দিকে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের সামনে বিকট শব্দে গাড়ি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশপাশে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন পথচারীরা। আকস্মিক এ বিস্ফোরণে হতাহত হন বহু মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এরই মধ্যে আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে বলে জানা গেছে। লালকেল্লা দিল্লির পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। শহরের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত এটি, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করে থাকেন।
ঘটনাটি ঘটেছে এমন একদিনে যখন দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদে প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিহারের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ঠিক একদিন আগে ভয়াবহ এই বিস্ফোরণ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিস্ফোরণের পর মুম্বাই, কলকাতা, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইটালিতে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। দেশটির বড় শহরগুলোতে বাড়ি ভাড়া অনেকের মাসিক বেতনের চেয়েও বেশি। তবে ছোট শহরে কিছুটা কম হলেও সেখানে কর্মসংস্থানের সংকট, জীবনযাত্রার ব্যয় মিটিয়ে পরিবার নিয়ে বসবাস করতে হিমশিম অবস্থা প্রবাসী বাংলাদেশিদের। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। অসাধারণ নান্দনিক সৌন্দর্য, সুস্বাদু খাবার, হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের সহনশীল চমৎকার আবহাওয়া ইতালীয়দের পাশাপাশি বিদেশিদের কাছেও প্রিয় দেশ ইতালি। কর্মসংস্থানের জন্য দেশটিতে প্রায় 50 লাখেরও বেশি বিদেশি বসবাস করেন, তার মধ্যে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। ছোট শহরে বাড়ি ভাড়া সহনশীল হলেও বড় শহরগুলোতে ভাড়া আকাশচুম্বী। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান, রাজধানী শহর রোম, ফ্লোরেন্স ও ভেনিসের মতো শহরে বাসা ভাড়া অনেক বেশি, অনেক ক্ষেত্রে বিদেশি শ্রমিকের মাসিক বেতনের চেয়েও বেশি। পরিবার নিয়ে বড় শহরে বসবাস করতে হিমশিম খেতে হয় প্রবাসীদের। সেই তুলনায় ছোট শহর ও ইতালির দক্ষিণাঞ্চলে বাসা ভাড়া অনেক কম। তবে দক্ষিণ ইতালিতে সমস্যা হলো পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব। শিল্প সমৃদ্ধ ইতালির কর্মসংস্থান ক্ষেত্রে অনেকেই ভাগ্যক্রমে পেয়ে যান ছোট শহরে বসবাসের সুযোগ। ইতালির বড় বড় শহরগুলিতে যে পরিমাণের বাসা ভাড়া বেড়েছে, সেই হিসাবে আমরা যারা এখানে কাজ করি আমাদেরকে বাসার খরচ চালিয়ে, আমাদের পরিবারকে খরচ চালিয়ে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ইতালি বড় বড় শহরে বাসা ভাড়া তুলনামূলক একটু বেশি, আর ছোট ছোট শহরে বাসা ভাড়া তুলনামূলক যদি একটু কম হয়, তাহলে একজনের ইনকামে খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে ইতালিতে চলা যায়। ইতালিতে সর্বনিম্ন বেতন 1150 ইউরো এবং দেশটির কর্মজীবী মানুষের গড় বেতন প্রায় 2500 ইউরো। তবে মিলান ও রোম সিটি সেন্টারে মাঝারি সাইজের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া প্রায় 1100 থেকে 1600 ইউরো। সে তুলনায় ছোট শহরে বাসা ভাড়া 500 থেকে 700 ইউরোর মধ্যে। সুযোগ সুবিধা ও শহরের চাকচিক্য থাকলেও বড় শহরের তুলনায় ছোট শহরের কর্মজীবী মানুষ জীবনকে বেশি উপভোগ করতে পারেন বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। সময় সংবাদ, ইতালি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইটালির মনফালকনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনফালকনে গরিঝিয়া বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের নেটওয়ার্ক শক্তিশালী করতে দেশটির রাজধানীতে এক নেটওয়ার্কিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পেশার সফল বাংলাদেশি ও নতুন আগতদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। স্থানীয় সময় রোববার বিকেল 2টায় স্টকহোমের স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশিদের নেটওয়ার্কিং কর্মসূচি। বাংলাদেশি সামাজিক সংগঠন আমরা এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য, আইটি, ব্যবসা সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বাংলাদেশি এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। তাদের মতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অভিজ্ঞতা বিনিময়ের এমন আয়োজন প্রবাস জীবনে সামনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের কমিউনিটির ভিতরে, সুইডেনে বাংলাদেশি কমিউনিটির ভিতরে এই ধরনের সমন্বিত উদ্যোগই প্রথম, যেখানে সবগুলো সেক্টর থেকেই প্রতিনিধিত্ব ছিল। কোন ইউনিভার্সিটিতে কোন জায়গায় কিভাবে হেল্প পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায় সেই জিনিসগুলো শেয়ার করতেছে আমাদের সাথে, বা আমরা সবাই জানতে পারতেছি। এটা আমি বলবো যে এটা খুবই একটা হেল্পফুল একটা উদ্যোগ। আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক সফল প্রবাসী বাংলাদেশি। সুযোগ পান অভিজ্ঞতা শেয়ারের। বিদেশের মাটিতে একে অপরের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়িয়ে তোলা এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এটার মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন, নতুন স্টুডেন্ট এবং যারা বিভিন্ন ধরনের জব সুইচ করতে চান তাদের জন্য একটা, আমি মনে করি একটা বড় প্ল্যাটফর্ম, যে আপনাদের নলেজ, এক্সপিরিয়েন্স অন্যদের সাথে শেয়ার করবেন
প্লাস আপনাদের নেটওয়ার্ক বিল্ড আপ করবেন। মূলত উদ্দেশ্য আমরা একটা আমরেলা করবো, যে আমরেলা আন্ডারে নেটওয়ার্ক বিল্ড আপ করা। প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা ও ইতিবাচক উদ্যোগ দেশ ও জাতির জন্য নতুন সম্ভাবনার পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপানের যুব দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টোকিওর আকাবানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির দাবিও তোলা হয়। অনুষ্ঠানে টোকিও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রবাসে থেকেও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন মোমিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, নুরুন্নবী চৌধুরী ও শামসুল আরিফ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। অস্ট্রেলিয়ায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের 24টি সংগঠনের সমন্বয়ে সিডনিতে হয়ে গেল বিজয়া পুনর্মিলনী। বাঙালি সংস্কৃতির সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে এই অনুষ্ঠানকে উদযাপন করেছেন প্রবাসীরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। অশুভের বিনাশ হোক, সূচি হোক বিশ্বলোক, এই প্রতিপাদ্যে অস্ট্রেলিয়ার 24টি সংগঠন একত্রিত হয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য উদযাপনের উদ্দেশ্যে বিজয়া পুনর্মিলনীর আয়োজন করে। চতুর্থবারের মতো এই অনুষ্ঠান হয়ে গেল সিডনির শহরতলি ক্যাম্প সির ওরিয়ন ফাংশন সেন্টারে। মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও ঢাক শঙ্খ বাজিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান, কবিতা আর নৃত্যের মাধ্যমে অশুভের বিনাশের পাশাপাশি মঙ্গল কামনা করা হয়। শিল্পীদের প্রাণবন্ত সঙ্গীত আর নৃত্য অনুষ্ঠানকে করে তোলে আরও আনন্দময়। সবাই অনেক এনজয় করছেন, আসলে এটাই হয়তো আমাদের মূল উদ্দেশ্য। সবাই একসাথে আছি, ভালো লাগছে প্রোগ্রাম দেখে। নট অনলি হিন্দু, এখানে অনেক আমাদের মুসলিম ফ্রেন্ডও আছে। এটা মাল্টি কালচারাল একটা প্রোগ্রাম হচ্ছে এবং আমরা অনেক এনজয় করছি। আমাদের প্রচেষ্টাটা 4টা অর্গানাইজেশন থেকে শুরু করে 24টা অর্গানাইজেশন পর্যন্ত জড়িত। আমাদের এই আনন্দ উৎসব নিয়ে আমরা বাঙালির যে প্রাণের উৎসব, আমাদের যে বিজয়া দুর্গা মার শক্তি, সেটা নিয়ে আমরা বেঁচে থাকবো। মেলায় অস্ট্রেলিয়ার প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের কয়েকজন MP ও মন্ত্রীর পাশাপাশি অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলররাও। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। প্রবাসের সময় এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। জয় দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান নাজমুল হাসান শান্ত। ঘরের মাঠের সুবিধা এবং মুশফিকের জন্য আলাদা তাড়না থেকে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন ওয়ানডে টি20তে মিডল অর্ডার সুবিধা করতে না পারলেও টেস্ট পারফরমেন্স নিয়ে ভাবনা নেই শান্তর। এদিকে লাক্কাতুরার উইকেট দেখে অবাক আইরিশরা। সবুজ পিছে টাইগার বোধের স্বপ্ন আঁকছেন তারাও। কাল ম্যাচ শুরু সকাল 9টায়। সিলেট থেকে নিয়ন মোহামেনের ম্যাচ প্রিভিউ ক্যামেরা ছিলেন নওশাদ আহমেদ। সিলেটে শেষ দিনের অনুশীলনে একটু নির্ভর টিম টাইগার। টানা 2 দিন কঠোর পরিশ্রমের পর শেষ বেলায় শিষ্যদের একটু ছুটির আমেজেই রাখলেন ফিল সিমন্স। উদ্দেশ্য একটাই, চাপ নয়, উপভোগের মন্ত্র আউড়ে দেয়া হয়েছে শান্ত মিরাজদের মাঝে। উপভোগের একটা কারণও তো আছে, এই সিরিজেই যে 100তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম, তাই তাকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে এবার বাংলাদেশ টিম। আগের দিন অনুশীলন না করলেও এদিন 2 নেট বদলে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। যেন নতুনদের বুঝিয়ে দিলেন 99-এ এসেও শুরুর দিনের মতোই উচ্ছল মুশি। খুবই এক্সাইটেড, আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ 99তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। ক্রাঞ্চ মুভমেন্টে কিভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব।
ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও, ব্যতিক্রম শুধু পেসাররা। লাক্কাতুরার গ্রিন টপে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টিতে দেখে গেছেন উইকেটখানা। হয়তো মনে মনে উইকেট পাওয়ার পর সেলিব্রেশনগুলো ভেবে ফেলেছেন অনেকে, কিন্তু কয়জন থাকবেন একাদশে জানেন না কেউ। শান্ত তো আরো কয়েক কাঠি সরেশ মজা করেই জানালেন ম্যাচের 20 মিনিট আগেই নাকি জানিয়ে দেবেন স্কোয়াড। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট। কম্বিনেশনটা কালকে ইনশাআল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। টেস্টে প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিছুটা অচেনা বাংলাদেশের জন্য, এটাই ভাবাচ্ছে শান্তকে। এমন প্রতিপক্ষের বিপক্ষে যে ভুল করার সম্ভাবনা বেশি, তাই জয়ের প্রত্যাশাতেও শান্ত ছিলেন ধীরস্থির। ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। শেষ দিনে অনুশীলন করেনি আয়ারল্যান্ড, তবে উইকেট দেখতে মাঠে এসেছিলেন ক্যাপ্টেন এবং কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটে সবুজ আভা দেখে বেশ অবাক তারা। সিলেটে আমরা অনেক আগে একটা 4 দিনের ম্যাচ খেলেছিলাম। এখানকার উইকেট খুব ভালো, এই পিচটাও সেরকমই মনে হলো। স্টার্লিং এর এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা আশাবাদী অনেক রান হবে, তবে বাংলাদেশে আসলে স্পিনার সামলাতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। 2023 সালে একবারই টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড, সেই ম্যাচে অবশ্য 7 উইকেটের জয় আছে টাইগারদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, সিলেট। দেশে ফিরেই ভারতকে হারানোর কথা বললেন হামজা চৌধুরী। গেল ম্যাচে জয় না পেলেও বাংলাদেশ উন্নতি করেছে বলে মনে করেন হামজা, এই জন্য সবাই হার্ড ওয়ার্ক করছে বলেও জানান তিনি। এদিকে মাত্র 4 মিনিটের মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। কোনো টিকিটই ফেডারেশন হাতে রাখেনি বলে নিশ্চিত করেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ঢাকায় ফ্লাইট ধরতে বিলম্ব না হলে আরো আগেই দেশে থাকতেন তিনি। এবার বেশ আগে ভাগেই হামজা ফিরেছেন লাল সবুজে। ভারত ম্যাচ নিয়ে ব্যাপক সিরিয়াস লেস্টার সিটি তারকা। হংকং গিয়ে কাইতাক স্পোর্টস গ্রাউন্ড জয় করতে না পারলেও পয়েন্ট ভাগ করেই সবার মন জিতে নিয়েছে হামজারা। দেশের ফুটবলের উন্নতির গ্রাফ স্পষ্ট, যার পেছনে খেলোয়াড়দের কঠোর অনুশীলনকেই বড় করে দেখছেন হামজা চৌধুরী। তাই আত্মবিশ্বাস নিয়েই ভারত বধে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। আমরা লাস্ট রিজাল্টস আমরা জিততে পারছি না, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো, আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে। আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ড ওয়ার্ক করতেছি। এদিকে ভারত বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। ছাড়ার মাত্র 4 মিনিটেই বিক্রি হয়ে গেছে 18,000 সাধারণ গ্যালারির টিকিট। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। স্পষ্ট করেছে কোনো টিকিট হাতে রাখেনি ফেডারেশন। 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে নেয় অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? আগামী 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে ফিফা ফ্রেন্ডলি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রের নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সংস্কারের ফয়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের 5 দাবির বিষয়ে মঙ্গলবার সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। ভোট পেছালে দায়ী থাকবে 2 দল, বলছে এনসিপি। এবং ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণবিধি জারি ইসির। লঙ্ঘন করলে জেল জরিমানা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।